আগের দিন আমাদের লাস্ট কনসেপ্ট কি ছিল? ঠিক আছে, সামনে যে এমটিএস গুলো আছে, এমটিএস সিএইচএসএল আছে, তো তার আগে এই ইংলিশ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, লাস্ট কনসেপ্ট ছিল যে আমাদের দুটো নাউন যদি ইচ বা এভরি দিয়ে, দুটো নাউনের আগে যদি ইচ বা এভরি থাকে, প্লাস দুটো নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে আমাদের কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়, রাইট? এটা আমরা আগের দিন ক্লাস করেছি। তো আজকের আমি চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব, যদি না হয় আর একটা ডেট লাগবে, চেষ্টা করব আজকে শেষ করিয়ে দেওয়ার। তো আজকের দিনের প্রথম কনসেপ্ট লেখো। এখানে আর কিছু নেই চ্যাপ্টারটাতে, জাস্ট কনসেপ্ট বলবো, আমরা এক্সাম্পল ধরে এগিয়ে যাব। এটা তোমরা অনেকেই জানো প্রথম কনসেপ্টটা, যে ওয়ান অফ প্লাস নাউন যদি আমরা দেখি, তাহলে নাউনটাকে প্লুরালে লিখতে হয়, প্লাস ভাবটাকেও কি করতে হয়? ভাবটাকে সিঙ্গুলারে লিখতে হয়। কেন? কারণ এর সোজা লজিক কি? সোজা লজিক হলো স্যার, অফ মাঝে কি? অফ মাঝে প্রিপোজিশন, যেটা আমি তোমাদের বেসিক ক্লাসেই শিখিয়ে দিয়েছি। তো সবসময় প্রিপোজিশনের আগেরটা কি হয়? সাবজেক্ট হয়, আর তার উপরে ডিপেন্ড করে আমার ভাবটা হবে। যেহেতু ওয়ান সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার হবে। ক্লিয়ার? তো নেক্সট যেটা আমাদের 2 নম্বর কনসেপ্টটা, এটা ইম্পর্টেন্ট, তোমাদের কাছে নতুন লাগতে পারে বা অনেকে হয়তো জানে। যদি যদি সাবজেক্টের জায়গাতে দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, সাবজেক্টের জায়গাতে দা প্লাস অ্যাডজেক্টিভ, এই যে আমার জায়গাটা, এটা সাবজেক্টের কাজ করছে, তাহলে আমার এর সাথে ভার্ব কি হবে? ভার্বটা হবে আমার প্লুরাল। ওকে। তো ব্যাপারটা কি এখানে, এর মধ্যে যে কনসেপ্টটা লুকিয়েছে সেটা হলো, ঠিক আছে ওটা বলছি, আমি এক্সাম্পলে বলছি, চলো। এবার প্রথম কনসেপ্টের এক্সাম্পল কি? ওয়ান অফ দ্য বিল্ডিং in our society in our society were demolished by government। কোথায় কারেকশন করতে হবে? ওয়ার্ডটা কারেকশন করতে হবে স্যার, পজ হবে। আর কিছু করতে হবে না? আচ্ছা, এবারে শোনো, তোমাদের বেসিকটা বলি। এই যে, ওয়েট করো, ও আচ্ছা, বিল্ডিংসটা স্যার প্লুরাল হবে, বিল্ডিংস, এই যে ওয়ান অফ দ্য বিল্ডিংস। ওয়ান অফ দা কথাটা আছে না, ওয়ান যে কথাটা আছে, আর অফ দা বিল্ডিং যে কথাটা আছে, এখানে কি হয়? এর মানে কি হয়? অনেক অনেকগুলো বিল্ডিং এর মধ্যে মধ্যে একটি বাড়ি। একটি। ওকে, তাহলে অনেক বাড়ির মধ্যে কথাটা তো আমার প্লুরাল লিখতে হবে, তাহলে সেটা কি হবে? বিল্ডিংস হবে। বিল্ডিংস। বিল্ডিংস হবে।
এবারে অনেক বাড়ির মধ্যে কয়টি বাড়ি? একটি বাড়ি, আর এটাই আমার সাবজেক্ট। ওকে, অনেক বাড়ির মধ্যে একটি বাড়ি। ওয়ান অফ এর পরে যে নাউনটাই দেবে সেটা সর্বদা প্লুরালে লিখতে হবে। ওয়ান অফ এর পরে যে নাউনটাই দেবে সেটাকে আমার লিখতে হবে প্লুরালে। ওকে, কিন্তু সাবজেক্টের কাজ কে করবে? এখানে অফটা তো প্রিপোজিশন, তাহলে সাবজেক্ট আমার হচ্ছে ওয়ান না? হ্যাঁ, প্রিপোজিশনের আগেরটা। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হচ্ছে। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হচ্ছে, তাই আমার এখানে যে মেন ভাবটা আছে, বা এখানে সরি এখানে যে হেল্পিং ভাবটা আছে, এটাও আমার কি হবে? এটাও আমার সিঙ্গুলার হবে। এটাও আমার সিঙ্গুলার হবে, কারণ আমরা জানি সাবজেক্টের উপরে ডিপেন্ড করে ভার্ব হয়। ওকে, চলো নেক্সট 2 নম্বর সেন্টেন্স লেখো। The blind lives a very hard life. ওকে, কারেকশন কোথায় করতে হবে? এখানে কথাটা হলো কি, লিভসটা আমার এখানে মেন ভার্বের জায়গা, তাই না? এবারে মেন ভাবটা কিসে আছে? স্যার ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকলে আমরা জানি ভাবটাকে সিঙ্গুলার বলা হয়। সিঙ্গুলার। এবারে স্যার কারা বাস করে? এই দা ব্লাইন্ডের জায়গাটা আমার সাবজেক্টের কাজ করছে, যার মধ্যে ব্লাইন্ড কথাটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, আর দাটা হলো আর্টিকেল। তাহলে আমি আমি বললাম, প্রথম প্রথম পেজে চলে এসো। দা, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি আমার সাবজেক্টের কাজ করে, তাহলে ভার্ব কি হয়? ভার্ব প্লুরাল নিতে হয়। কেন? কারণ হলো স্যার, দা প্লাস অ্যাডজেক্টিভটা যখন সাবজেক্টের কাজ করে, তখন সেটা সমগ্র শ্রেণীকে পুরো বোঝায়। বইকে। সমগ্র শ্রেণীকে বোঝায়। ওকে, তাহলে আমার এখানে দা ব্লাইন্ড কথাটা কিসের কিসের আমার এখানে সেন্স দিচ্ছে? স্যার সমস্ত সব অন্ধ ব্যক্তির কথা বলছে। ওকে, দা প্লাস অ্যাডজেক্টিভ কথাটা আমার সেই সমস্ত জাতিকে বোঝায়, যে জাতির অ্যাডজেক্টিভটা ওখানে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তাহলে এবারে কথা হলো, যখন এটা প্লুরাল, এটা প্লুরালের কাজ করছে, তখন আমার ভাবটাও নিশ্চয়ই প্লুরাল হবে। তাহলে সিঙ্গুলার হবে না, এখানে ভাবটা প্লুরাল করতে হবে। আর সেটা কি? সেটা হলো আমার লিভ। ওকে, ওকে, চলো নেক্সট। নেক্সট তোমরা আমাকে এটা করে দাও। নো বার্ড অ্যান্ড অ্যানিমেল আর অ্যাবেল টু লিভ উইথাউট ওয়াটার। বলো। আচ্ছা, এখানে আমার মেন ভাব কোনটা? No,
আর স্যার ওটা ইনতে হবে? ইজ হবে তো স্যার। হ্যাঁ, এখানে দেখো কোনো নাউন বা কোনো সাবজেক্টের আগে যদি নো কথাটা থাকে, তার মানে এর সেন্স কি বোঝায়? জিরো। হ্যাঁ। আর জিরো বোঝানো মানে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা সিঙ্গুলার বলতে পারি। ওকে, জিরো বোঝানো মানে এটাকে আমরা সিঙ্গুলার বলতে পারি, কারণ শূন্য কথাটা কি? শূন্য কথাটা তো সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এখানে কোনো মানে পাখিও জিরো বা অ্যানিমেলও জিরো, বার্ডও জিরো, অ্যানিমেলও জিরো। আর জিরো কথাটার মানে কি? কোনো নাউনের আগে যদি নো থাকে, তাহলে নাউনটা কিসের সেন্স দেয়? সিঙ্গুলার সেন্স দেয়। তাহলে সেই মতো করে আমার ভাবটাও চেঞ্জ হবে। তাহলে ভাবটা আমার এখানে কি হবে? ভাবটা এখানে সিঙ্গুলার ভাব দাও, সেটা হলো ইজ। ইজ হবে। ওকে, এটা আরেকবার বলবেন? যদি কোনো সাবজেক্টের আগে বা যদি কোনো নাউনের আগে নো কথাটা থাকে, নো নো কথাটা মানে কি? জিরো না? হ্যাঁ। কটা কটা পশু পাখির কথা এখানে বলা হচ্ছে স্যার? একটাও নয়, শূন্য। নো কথাটা আছে না, নো কথা মানে হলো শূন্য বা জিরো। তো কোনো নাউনের আগে যদি নো কথাটা থাকে, তাহলে মনে করবে ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, কারণ সাবজেক্টটা নো কথাটাকে, নো এই যে ওয়ার্ডটা, এ সাবজেক্টকে সিঙ্গুলার করে দিল। ওকে, চলো। সোজা হবে না, চলো। নেক্সট কনসেপ্ট কি বলছে দেখো। বলছে যদি কোনো কমপ্লিমেন্টারি কোয়ালিটিস সাবজেক্টের কাজ করে। কমপ্লিমেন্টারি কোয়ালিটিস এর বাংলা মানেও বলে দেবো। বা থিংস বা আইটেমস বা ফুড সাবজেক্ট হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, এবার স্যার কমপ্লিমেন্টারি কোয়ালিটিসটা কি? কমপ্লিমেন্টারি বলতে পরস্পরের উপর নির্ভর। এখানে কমপ্লিমেন্টারি বলতে বোঝানো হচ্ছে পরস্পরের উপর নির্ভরশীল। ওকে, পরস্পরের উপর নির্ভরশীল। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। পরস্পরের উপর নির্ভরশীল। দেখো, তোমরা অনেকেই এগুলো শুনেছো, ছোটদেরও পড়ানো হয়। যদি বলা হয় স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, এটা আজকের বুঝে নাও, কোনোদিন গুলাবে না, সকলের গুলিয়ে যায়। যে স্যার এই যে আছে না টাইম, এটা ওয়েট হবে না ওয়েটস হবে, মুখস্থ করতে হয়। টাইম Wits. অ্যান্ড টাইড, Wits. ওয়েট ফর নান। ওকে, এবারে দেখো, একটা কথা ভালো করে ভাবো। একটা বালক, তাকে এই যে রেসটা আছে, সেটাকে জিততে হলে, ভালো করে বুঝবে, সেটাকে জিততে হলে, এটা তো পুরো সাবজেক্ট স্যার, এখানে এটা হলো মেন ভার্ব। ওকে, এখানে এটা হলো মেন ভার্ব। স্যার রেসটাকে যদি জিততে হয়, রেসটাকে যদি জিততে হয়, তাহলে
তাহলে কি শুধু স্লো হলে হবে নাকি স্টেডিও হতে হবে? এখানে রেস বলতে কিন্তু দৌড় বোঝায়নি, ঠিক আছে? কোনো দৌড় বোঝায়নি, কোনো একটা জীবনের প্রতিযোগিতা বোঝাচ্ছে বা পুরো লাইফকে বোঝাচ্ছে, ঠিক আছে? হোল লাইফকে বোঝাচ্ছে। এখানে রেস বলতে পুরো হোল লাইফকে বোঝাচ্ছে যে তুমি জীবনে জিতবে কিভাবে। তোমাকে স্লোলি এগোতে হবে এবং নিজের ফোকাসে স্টেডি থাকতে হবে, তাই তো? আচ্ছা মনে করো কেউ একজন ব্যক্তি সে কেবল স্লো এগোচ্ছে, কিন্তু একবার এদিকে একবার এটা নিয়ে প্রিপারেশন, একবার কম্পিটিটিভ প্রিপারেশন করছে, একবার বিজনেস করছে, একবার কোনো ডান্স শিখছে, একবার কোনো সং শিখছে, একবার অ্যাক্টিং শিখছে, তাহলে কি সে লাইফে কোনো ফিল্ডে সে উইনার হতে পারবে? কোনো ফিল্ডে সে উইনার হতে পারবে না। কেননা স্যার এখানে সে তো স্লোলি এগোচ্ছে বাট স্টেডি নয়। আবার মনে করো আবার মনে করো কেউ একজন কেবল কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে, কেবল কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে, কিন্তু সে অন্য কোনো দিকে শিফট হচ্ছে না, মানে সে স্টেডি আছে, বাট কিন্তু সে প্রচন্ড হুড়োপাড়া করে প্রিপারেশন নিচ্ছে। রাতারাতি সাফল্য পাবো, রাতারাতি আমাকে এক্সাম ক্র্যাক করতে হবে, তাহলেও কি সে স্টেডি আছে বাট স্লোলি স্লোলি নিজের সমস্ত কনসেপ্ট সে শিখে এগোচ্ছে না। সে চটপট রাতারাতি সিলেকশন পাওয়ার জন্য বিভিন্ন ক্র্যাশ কোর্স করছে, বিভিন্ন উল্টোপাল্টা বই পড়ছে, শর্ট ট্রিক পড়ছে, কিন্তু এক্সামে গিয়ে দেখছে যে আমার কিছুই কাজে আসছে না। তাহলে স্যার অ্যাকচুয়ালি কোনো একটা ফিল্ডে জিততে হলে আমাকে স্লোলি স্লোলি সবকিছু শিখতে হবে, আবার ফোকাসড হয়ে স্টেডি থাকতে হবে। তাহলে এই দুটোর দ্বারাই আমার যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে, তো সেটা সফল হবে না হবে না? তবেই সেটা সফল হবে যদি আমার এখানে দুটো জিনিস ঠিকঠাক ভাবে আমি ইউটিলাইজ করতে পারি। তো এই এই ব্যাপারটাকে বলা হয় কমপ্লিমেন্টারি, যেখানে তোমার দুটো একে অপরের উপর নির্ভরশীল। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই কনসেপ্টটা কিন্তু শুধু এই 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 বাক্যের উপরে ভাববে না যে এতক্ষণ আমি বক বক করলাম, এর পিছনে অনেক কারণ আছে। তোমাকে অনেক প্রকারের সেন্টেন্স দিয়ে এই কনসেপ্ট ইউজ করতে পারে। তো তখন কিন্তু তোমাকে সেন্টেন্সের মিনিং দেখে বুঝতে হবে যে এরা কমপ্লিমেন্টারি কিনা। এই কনসেপ্ট এমন একটা কনসেপ্ট যেটা দিয়ে অনেক হার্ড কোশ্চেনও তৈরি করা যায়, তার জন্য এত কথা বলা। ওকে, তো এখানে স্যার দেখতে পেলাম ইয়েস এরা দুজন একে অপরের উপর কমপ্লিমেন্টারি যারা সাবজেক্টের কাজ করছে। তাহলে আমার ভাবটা কি হবে? তাহলে আমার ভাবটা হতে হবে সিঙ্গুলার। তাহলে স্যার আমার ভাবটা হতে হবে সিঙ্গুলার। তাহলে ভাবটাকে আমি করব উইন্স। ক্লিয়ার? ওকে, তাহলে এবার বলে দাও এটা কি হবে? বাকিরা ওয়েটস হবে। আচ্ছা বাকিরা বাকিরা বলো। স্যার, বলো। স্যার নানটা কিছু চেঞ্জ হবে? না, নানটা কিছু চেঞ্জ হবে কেন? নান বলতে এখানে কোনো ব্যক্তির কথা বুঝিয়েছে, কারোর জন্য ওয়েট করে না। হুম। এতক্ষণ আমি যে বকবক করলাম সেখান থেকে কি শিখলে? স্যার কোনো একটা মেন ভার্ব, আমার যে এখানে মেন ভার্ব থাকবে সেটাকে ফুলফিল করতে হলে দুজনকে কমপ্লিমেন্টারি হতে হবে। তুমি আমাকে বলে দাও তো, এই যে টাইম অ্যান্ড টাইড, এটা মানে কি? এটা মানে সময়, আর এটা মানে কি? জোয়ার ভাটা। তোমরা আমাকে বলো, কোনো একটা সময় যদি, ভালো করে শুনবে, কোনো একটা সময় যদি জোয়ার ভাটা না হয়, জোয়ার ভাটা কম হলো, জোয়ার ভাটা মনে করো অনেকটা বেশি হলো, বা জোয়ার ভাটা মনে করো অনেকটা কম হলো, তখন কি সময়ের ওরকম গতি কমে যায় বা সময়ের ওরকম গতি বেড়ে যায় কি?
সময় সময়ের না। মতো এগোয় ইন্ডিপেন্ডেন্টলি, সময় ইন্ডিপেন্ডেন্টলি সময়ের মতো এগোয়, জোয়ার ভাটা জোয়ার ভাটার মতো এগোয়। এই দুজনের সাথে তো কোনো কানেকশন নেই, এই দুজনের সাথে তো কোনো কানেকশন নেই। এই সময় জোয়ার ভাটার উপরও নির্ভর নয়, জোয়ার ভাটা সময়ের উপরও নির্ভর নয়। হ্যাঁ বলতে পারো স্যার, এ সেপারেটলি পৃথিবীর আর্নিং গতির আবর্তনের উপর নির্ভর, এও পৃথিবীর আবর্তনের উপর নির্ভর। ঠিক আছে, বা অনেক সময় জোয়ার ভাটা আমাদের পরিক্রমা, অ্যাকচুয়ালি আবর্তনের জন্য চাঁদ যখন তখন সামনে আসে, যাই হোক ওটা জিওগ্রাফি পার্ট। তো কিন্তু তুমি বলো, এখানে যেমন স্লো, স্লো যদি না হয়, কেবল যদি স্টেডি হয় তাহলেও জিতবে না, আর স্টেডি যদি না হয় কেবল যদি স্লো হয় তাহলেও জিতবে না। কিন্তু এখানে কি তাই? সময় যদি না থেমে থাকে, জোয়ার ভাটা কি, মানে জোয়ার ভাটাও কি স্টপ হয়ে যাবে? তার না, কিন্তু ডিপেন্ডেন্ট না। নয়। এরা কিন্তু একে অপরের উপর কখনোই ডিপেন্ডেন্ট নয়, এটা বারবার মনে রাখবে। এরা, এই দুজন কিন্তু একে অপরের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট নয়। দুটো আলাদা আলাদা ম্যাটার, দুটো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ম্যাটার এখানে। তো এরা নন কমপ্লিমেন্টারি। তো তার জন্য আমার মেন ভাব কি হবে, মেন ভাব আর অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তো তার মানে সাবজেক্ট কি, সাবজেক্ট আমার এখানে প্লুরাল। কারণ স্যার দুটো নাউন, একটা নাউন এই একটা নাউন, তাহলে আমার এখানে মেন ভাবও কি হবে, মেন ভাবও প্লুরাল হবে। ওকে, সেন্টেন্স ঠিক আছে, ক্লিয়ার? নাসরিন স্যার ক্লিয়ার হলো? প্রথম স্যার বলো। প্রথম সেন্টেন্সে ওই কনজাংশনটা বাট ইউজ হয় না? না, স্লো অ্যান্ড স্টেডি, বাট কেন ইউজ হবে? বাট মানেই তো কি, স্লো আছে কিন্তু স্টেডি নয়, বাট কথাটা তো কন্ট্রাডিক্টরি মিনিং ক্রিয়েট করে। ঠিক আছে, এখানে আচ্ছা ঠিক আছে। স্লো হতে হবে, স্টেডিও হতে হবে। বাট কথাটা বলে মানে কি, আগেরটা হয়, পরেরটা দরকার নেই, এরকম। কিন্তু এখানে তো সিমিলার মিনিং চাই, স্লোটাও তোমাকে স্লোলিও এগোতে হবে প্লাস স্টেডিও থাকতে হবে, তাহলে এখানে তো অ্যান্ড দিয়ে যুক্ত করব না। ওকে। ওই স্টোরির একটা মোরাল ছিল, ওইটাতে স্লো বাট স্টেডি উইন দ্য রেস, এটাতে ছিল, মানে মোরাল লাইন ছিল। সেটা আলাদা, বাট এখানে কিন্তু দুটোরই দরকার। আমার তো আমি তো এটাই দেখলাম, ঠিক আছে, চেক করে নাও। এগুলো অ্যাকচুয়ালি প্রভাব না, প্রভাবের ব্যাপার এগুলো সম্পূর্ণ, মোরালস বা প্রভাব টাইপের। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা কিন্তু প্রভাব নয়, বলে দিলাম। নেক্সট চলো, তাহলে এটা বলো তোমরা দেখি, দুটো সেন্টেন্স দেবো, দুটো সেন্টেন্স আমাকে বলবে। ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। 4 নম্বর হলো, ব্রেড অ্যান্ড বাটার আর নট সোল্ড হেয়ার। বলো। প্রথমেরটা ইউজ হবে কারণ ওরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিভিজুয়ালি বিক্রি হচ্ছে, ভেরি গুড। কে প্রথমটার মানে কারোর কি, উপর ডিপেন্ডেন্ট। প্রথমটার মানে হলো স্যার, আমি ব্রেড নিলাম, আমার ব্রেকফাস্টটা কেমন ভাবে খাবো, ব্রেড নিলাম, কে কেমন ভাবে খাবে একটু বলে দাও। ধরো মনে করো এরকম ব্রেডে বাটার লাগিয়ে। আমরা সাধারণত কি করি, ব্রেডের উপরে আমরা কি লাগাই, ব্রেডের উপরে আমরা বাটার লাগাই, বাটার লাগিয়ে সেটাকে আমরা খাই। কেউ কি এরকম দেখেছো, ব্রেডটা খেলো, এক টুকরো খেলো, তারপরে বাটার থেকে 1 চামচ বাটার নিয়ে খেলো, এরকম কি কেউ খায়? নাকি না। দুটোকে মিক্স করে একটা একটা বস্তুর, একটা বস্তু তৈরি করে তারপর সেটাকে আমরা ব্রেকফাস্ট হিসাবে খাই, তাই তো?
তাহলে ব্রেকফাস্ট হতে হুম, গেলে আমার বা তুমি এরকম ভাবে ভাবো, যদি তোমার যে প্রিয় ব্রেকফাস্ট হলো ব্রেড অ্যান্ড বাটার, তোমাকে যদি ব্রেড দেয়, অনলি ব্রেড দিল, তাহলে সেটাও তোমার পছন্দ হবে না। আর মনে করো ব্রেড দিল না, অনলি বাটার দিল, সেটাও কি তোমার পছন্দ হবে? সেটাও হবে না। তোমার ফেভারিট তখনই হবে যখন এই দুটো একসাথে তোমাকে দেবে। তাহলে এখানে কমপ্লিমেন্টারি সেন্স দিচ্ছে না দিচ্ছে না? দিচ্ছে। হুম, তাহলে যেহেতু এখানে কমপ্লিমেন্টারি সেন্স দিচ্ছে, সেহেতু আমার সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে? সাবজেক্টটা আমার সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তাহলে আমার যে মেন ভাব, সেটাও কি হবে? সেটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে হবে না, এখানে হবে ইজ। ক্লিয়ার? এবার বলো, এটা বলো, চারেরটা বলো। ব্রেড এন্ড বাটার আলাদা আলাদা বিক্রি হচ্ছে, একসাথে ম্যান্ডেটারি না কেনাটা, তাই জন্য ওটা আরই থাকবে। আরই থাকবে, ভেরি গুড। কারণ এখানে বলছে এখানে বিক্রি হয় না, মানে ব্রেডও আলাদাভাবে কেউ এসে অনলি ব্রেড কিনতে পারে, বা কেউ এসে অনলি বাটার কিনতে পারে। এখানে তো এরকম ম্যাটার নয় যে বাটার এবং ব্রেড একসাথেই সবাই কেনে, আলাদা আলাদা কেউ কেনে না, এটা তো নয়। তাহলে আমার যেহেতু এখানে সোল্ড কথাটা আছে, সোল্ড কথাটা আমার এখানে কি প্রমাণ করে দিচ্ছে? যে স্যার এখানে এরা নন কমপ্লিমেন্টারি। ওকে, এখানে এরা নন কমপ্লিমেন্টারি। তো তার কারণে আমি কি করব? তার কারণে আমার যে সাবজেক্ট, সেটা কিন্তু প্লুরাল হবে, কেননা এটাও একটা আলাদা নাউন, এটাও একটা আলাদা নাউন। তো তার কারণে ভার্বও কি হবে? ভার্বও প্লুরাল হবে। তো আমার সেন্টেন্স ঠিক আছে। ওকে, স্যার, বলো। স্যার জুরি দিয়ে একটা কনসেপ্ট আছে না, ওটা কি এরকমই? ওটা তো ওটা তো কালেকটিভ নাউনে, ঠিক আছে? যখন সমস্ত জুরি মিলে একটা রায় দেয়, তখন সিঙ্গুলার হুম, হয়। আর যখন সমস্ত জুরি একটা রায়ে দুভাগে ভাগ হয়ে যায়, একটা কোনো বিচারের উপরে বিভিন্ন উকিলগুলো দুটো দলে ভাগ হয়ে গেল, জুরি আর ডিভাইডেড অন দ্য ম্যাটার বা অন দ্য কেস, তখন কি হবে? তখন কিন্তু কালেকটিভ নাউনটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, ডিভাইড হয়ে গেল, তখন কিন্তু ওটা হবে প্লুরাল। ঠিক আছে? যদি এরকম বলো, হুম, সমস্ত অডিয়েন্স খেলা দেখছে, অল দ্য অডিয়েন্স, বা অডিয়েন্স ইজ এনজয়িং, না অডিয়েন্স আর এনজয়িং দ্য ম্যাচ? নিশ্চয়ই ইজ এনজয়িং দ্য ম্যাচ হবে, কারণ সকলেই খেলা হুম, উপভোগ করছে। কিন্তু কিন্তু যদি তোমাকে আমি এরকম বলি, অডিয়েন্স হ্যাজ টেকেন দেয়ার ইন্ডিভিজুয়াল সিটস বা টেকেন দেয়ার ওন সিটস, তখন কিন্তু হ্যাভ হবে, কেননা প্রত্যেকটা সিটে এক একটা করে অডিয়েন্স ভাগ করে দিলে তুমি। হুম, ঠিক আছে? তো হ্যাঁ এটা স্যার। সেন্সের উপর নির্ভর করে, অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট অফ কালেকটিভ নাউন। চলো, নেক্সট কনসেপ্ট কি আছে? আর্টিকেল। নেক্সট কনসেপ্ট ইজি কনসেপ্ট, সেম পারসন আর ডিফারেন্ট পারসন। কিভাবে বুঝবে সেম পারসন? যদি আমার এরকম থাকে, আর্টিকেল প্লাস নাউন অ্যান্ড আর্টিকেল প্লাস নাউন। ওকে, তাহলে এখানে আমার কিন্তু দুটো, এখানে আমার দুজন ব্যক্তি বোঝাচ্ছে। ওকে, এখানে কজন ব্যক্তি বোঝাচ্ছে? দুজন ব্যক্তি। কেন স্যার? এখানে কটা আর্টিকেল আছে? এখানে আমার দুটো আর্টিকেল আছে, তার জন্য আমার কজন ব্যক্তি বোঝাবে? দুজন ব্যক্তি বোঝাবে। ওকে, ও সরি, আমি ভুল বলে দিলাম। এখানে তো এটাই তো ডিফারেন্ট হবে। তাহলে আমার এটা ডিফারেন্ট পার্সনের কনসেপ্ট।
আর সেম পার্সনের কনসেপ্টটা কি আছে? আর্টিকেল কটা হবে? আর্টিকেল হবে একটা। আর্টিকেল থাকবে প্লাস নাউন থাকবে অ্যান্ড নাউন থাকবে। তাহলে আর্টিকেল কটা আছে? স্যার আর্টিকেল আছে একটা। তাহলে আমার কজন ব্যক্তি? একজন ব্যক্তি বোঝাবে। ওকে, কারোর কোনো সমস্যা? না স্যার। যদি মাঝে অ্যান দিয়ে যুক্ত থাকে তাহলে দেখবে কটা আর্টিকেল আছে। যদি আগে পরে দুটো আর্টিকেল থাকে তাহলে মনে করবে দুজন ব্যক্তি। ঠিক আছে, তো এখানে অনেক জায়গায় এরর দেয়। এর একটা ভালো মেথড আমি তোমাদের শিখিয়ে দেবো যাতে তোমাদের এক চান্সে উত্তর চলে আসে। ঠিক আছে, দেখে নাও। আগে তোমরা করবে, তারপর আমি বলে দেবো, কারণ এই কনসেপ্ট থেকে একটু জটিল কোশ্চেন ক্রিয়েট করে মাঝে মাঝে। দ্য অ্যাক্টর and the singer has completed their project। আর তারপরে আছে নো এরর। এটা কি, যারা জানো না বলে দিই, এটা এরর কারেকশনের কোশ্চেনের টাইপ। এরকম ভাবে তোমাকে এ দেবে, বি দেবে, এটা সি পার্ট আর এটা ডি পার্ট। যদি সেন্টেন্সটা ঠিক হয় ডি পার্ট। অপশনস থাকবে, অপশনসে বলবে কোন কোন পার্টে ভুল আছে, এ পার্টে, বি পার্টে, সি পার্টে না ডি পার্টে। বলো দেখি। স্যার হ্যাভ হবে, বি। বি পার্টে। বি। এবার দেখে নাও, এখানে তুমি দেখলে স্যার এখানে আমার একটা আর্টিকেল আছে আর সিঙ্গারের আগে আমার একটা আর্টিকেল আছে। তাহলে চোখ বন্ধ করে আমি এটা কি দেবো, হ্যাভ দেবো। এইভাবে করবে না, কেননা কখনো কখনো আমার তো এটা হতেই পারে যে স্যার এখানেই ভুল আছে, তাই না? এটা কি হতে পারে না যে স্যার এখানেই ভুল আছে? এবারে আমি তোমাদের বোঝাবো। দেখো, এই সেন্টেন্সে এই কনসেপ্টটাতে না তুমি সবসময় পুরো জিনিসটাকে দেখবে, পুরো পুরো সেন্টেন্সটাকে পড়বে। আচ্ছা, ফার্স্ট পার্টে কি আছে? ফার্স্ট পার্ট মানে কি, এ তো এতে কি আছে? এতে বোঝাচ্ছে স্যার একটা আর্টিকেল, দুটো আর্টিকেল, একটা আর্টিকেল, দুটো আর্টিকেল। ওকে, তার মানে আমার টু আর্টিকেল, তার মানে টু পার্সন। ভালো করে বোঝো, একবারে অ্যান্সার আসবে এবং নিখুঁত অ্যান্সার আসবে একদম। বি পার্টে কি বোঝাচ্ছে? আমি তো লিখছি, তোমরা তো লিখবে না, তোমরা জাস্ট বুঝে নেবে। বি পার্টে কি বোঝাচ্ছে স্যার? স্যার বি পার্টে কেবল সিঙ্গার আছে আর হ্যাজ আছে, মানে বি পার্টে স্যার আমার বোঝাচ্ছে ওয়ান পার্সন। বি পার্টটা সেন্স দিচ্ছে ওয়ান পার্সন। আচ্ছা, সি পার্ট কি সেন্স দিচ্ছে? স্যার সি পার্ট সেন্স দিচ্ছে দেয়ার প্রজেক্ট, দেয়ার। দেখো দেয়ার কথাটা আছে না? তাহলে স্যার যেহেতু প্লুরাল, তাই আমার টু পার্সনের সেন্স দিচ্ছে। একজন হলে তুমি কি দেয়ার বলতে? তুমি তো হিজ বলতে। দেয়ার বলছে মানে নিশ্চয়ই দুজন বোঝাচ্ছে। তাহলে এবার দেখো কোন পাল্লাটা ভারী আছে। স্যার এই পার্টেও দুটো পার্সন, সি পার্টেও দুটো পার্সন। তাহলে যদি দুটো পার্সন না হয় তাহলে তো দু জায়গায় ভুল হবে। আর আমরা জানি অপশন কখনো দুটো ঠিক হয় না। তাহলে যেটা একমাত্র আলাদা মনে করবে সেটাই এরর। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এখানে কি হবে, আমি অ্যাকচুয়ালি দুটো পার্সনটাকে ঠিক মনে করব। তাহলে আমার কি হবে এখানে, হ্যাভ। আমার মেথডটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। কখনো কখনো কিন্তু আমার ফার্স্ট পার্টেও তো এরর থাকতে পারে। আমি কেন কেবল ভাবটাকে চেঞ্জ করব? আমার এন্টায়ার সেন্টেন্সটা দেখতে হবে কিন্তু। ঠিক আছে, তো সেই জন্য এই মেথডটা খুব ভালো মেথড, এক্সাম হলে তোমাকে কনফিউজ করাবে না। ওকে, আর কারোর বলতে হবে মেথডটা? চলো নেক্সট সেন্টেন্স তাহলে তোমরা আমাকে করে দাও। দ্য অ্যাক্টর
এটা তো বোধহয় বললাম না? কোনটা বললাম? হ্যাঁ, এটা করো। দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য singer has returned from his tour no error. বলো দেখি, এ পার্টে এরর আছে, বি পার্টে এরর আছে, সি পার্টে এরর আছে, ডি পার্টে, সকলে বলো। স্যার ওটা দ্য অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার হবে, দাটা হবে না। ভেরি গুড। বাকিরা, সকলে বাকিরা চুপ আছে কেন? ফিরোজ, ফিরোজ, এ আসিফ, এরা সব পার্টি। কি করছে? এরা কি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছে নাকি? নূর, সেলিমা, এ পার্টি হবে। ফিরোজ, আসিফ। এ পার্ট। এই আসিফটা মস্ত বড় ফাঁকি বাজ। বলো দেখি। শোনো, সেম কনসেপ্ট লাগাও। স্যার দুটো, স্যার আমার এখানে দুটো আর্টিকেল, আর্টিকেল আর আর্টিকেল, মানে এ পার্ট কি বোঝাচ্ছে? এ পার্ট বোঝাচ্ছে টু পার্সন। বি পার্ট কি বোঝাচ্ছে? স্যার সিঙ্গার আছে কেবল বি পার্টে, তাহলে ওয়ান পার্সন। আর স্যার সি পার্ট কি বোঝাচ্ছে? ফ্রম হিস টুর, হিস, হিস মানে কজন? স্যার ওয়ান পার্সন। তাহলে এখানে দল ভারী কার দিকে? ওয়ান পার্সনের দিকে। তাহলে টু পার্সনটা নিশ্চয়ই ভুল হবে, ঠিক এখানে ওয়ান পার্সন। আর টু পার্সনটা ভুল, ভুল হলে তাহলে আমি মনে করব দুটো আর্টিকেল থাকবে না, ওয়ান পার্সনের জন্য আমার একটা আর্টিকেল থাকবে, তাহলে এখানে দাটা থাকবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? হুম। ঠিক আছে, কোনো কনফিউশনই থাকবে না। কোশ্চেনটা অ্যাটেম্প করে তুমি, তুমি যে এক্সাম হলে সামনে মুভমেন্ট করবে, পিছনে কখনো এক্সাম এই কোশ্চেনটাকে ফেরার কথা ভাবতেও হবে না। 100% ঠিক। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট এই কনসেপ্টের উপর আরো একটা জটিল কোশ্চেন ক্রিয়েট হয়, সেটাও বলবো। এটা করো দেখি কে বলতে পারে। দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য singer has signed a deal with T series production. No error. বলো দেখি, A part, B part, C part, D part. The toughest question of this concept. বলো। হ্যাভ সাইন। আচ্ছা, তারপর? স্যার এটা বি, বি হ্যাভ সাইন্ডই হবে, কারণ হ্যাভ সাইন্ডই হবে স্যার। দুজনের মধ্যে ডিলটা হচ্ছে। হুম। কি হবে তাহলে? হ্যাভ সাইন্ড। হ্যাভ সাইন্ড হবে কেন? কারণ স্যার এখানে ডিল কথাটা আছে। ডিল কি হ্যাঁ। মানে একজন একজন করতে পারে? না। কেন স্যার আমি এখানে আটকে গেলাম কোথায়? আমি দেখছি এ পার্টে স্যার দুটো আর্টিকেল, তার মানে দুটো পার্সন। আর বি পার্টে, বি পার্টে আমার এখানে সিঙ্গার হ্যাজ মানে ওয়ান পার্সন ডিনোট করছে। এবার স্যার ডিসাইডিং ফ্যাক্টর হবে সি পার্টটা। সি পার্টে দেখছি আমি ডিল কথাটা পাচ্ছি, ডিল। আর ডিল সবসময় কজন? একের বেশি মানুষদের ক্ষেত্রে হয়, তাই না? তার মানে আমার এখানে টু পার্সনের কনসেপ্ট দিচ্ছে। তাহলে ডিল কথাটার জন্য আমি
এই হ্যাশটাকে আমি কি করে দেবো, হ্যাভ করে দেবো, কারণ আমার এখানে একজন একজন ব্যক্তি নয়, দুজন ব্যক্তি। ওকে, তো কখনো কখনো প্রোনাউন অ্যাডজেক্টিভ দেখে, পজেসিভ অ্যাডজেক্টিভ দেখে, যেমন এখানে আমরা কি করলাম স্যার, এই যে পজেসিভ অ্যাডজেক্টিভটা পেলাম, এটা থেকে আমরা, এটা হলো আমাদের ডিসাইডিং ফ্যাক্টর। স্যার এখানে যে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভটা পেলাম হিজ, দিস ইজ আওয়ার ডিসাইডিং ফ্যাক্টর। আবার এখানে আমাদের এই যে নাউনটা পেলাম, এ ডিল, এই যে নাউনটা পেলাম, এটা আমাদের এখানে ডিসাইডিং ফ্যাক্টর। ওকে, তো এই কোশ্চেনটা কেয়ারফুলি, এই কনসেপ্টটার উপরে যে কোশ্চেন আসবে কেয়ারফুলি অ্যাটেন্ড করবে। নেক্সট কি বলছে, নেক্সট কনসেপ্টটা খুবই সহজ। যদি সাবজেক্ট সাবজেক্ট জিরান্ড হয় বা ইনফিনিটিভ সাবজেক্ট হয়, তাহলে ভার্ব কি হবে, তাহলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। ঠিক আছে, খুবই সহজ, কোন রকম এখানে জটিল কিছু নেই। এক্সাম্পল কি, যদি বলি জিরান্ড, ইনফিনিটিভ, এগুলো আর বলবো না, এগুলো অনেক ভালো করে বেসিক ক্লাসে বলেছি বা প্রোনাউনের এতে বলেছি। সিঙ্গিং ইজ নাকি আর মাই হবি, কি হবে স্যার? এটা, এই যে সিঙ্গিংটা, এটা কি স্যার? এটা জিরান্ড, একটা সাবজেক্টের কাজ করছে, তাই আমার এখানে ইজ হবে, আর হবে না। ওকে, নেক্সট দেখো, এবারে আমি যদি বলি টু ব্লেম আদার ইজ না আর হিজ ব্যাড হ্যাবিটস, কি হবে? ইজ হবে, এখানে ইনফিনিটিভ বোঝাচ্ছে। মেন ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট কে কোনটা হয় না, টু ব্লেমটা হয়, তাহলে এটা ইনফিনিটিভ হচ্ছে, টু প্লাস বি ওয়ান, ইনফিনিটিভের কাজ করছে, তাহলে আমার এখানে সিঙ্গুলার সাবজেক্ট হবে, প্লুরাল, সরি সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল হবে না। ওকে, চলো নেক্সট কি আছে। নেক্সট কনসেপ্টটা একটু হলেও ভাইটাল, জেনে রাখো, অনেকের গুলিয়ে যেতে পারে। নেক্সট কনসেপ্টটা হলো নাউন ইন অ্যাপোজিশনের উপরে। নাউন ইন অ্যাপোজিশন তোমাদের পড়িয়েছিলাম কি, কেউ বলতে পারবে? নাউন ইন নাউন ইন অ্যাপোজিশন বলতে এখানে বোঝানো হয়, কোনো একটা যদি নাউন থাকে না, কোনো একটা নাউন থাকবে, সেটার পরে কমা দিয়ে যদি তার পরিচয় দেয়, যদি তার পরিচয় বর্ণনা থাকে, তার নাম থাকতে পারে, পরিচয় হিসাবে তার কি কি থাকতে পারে, নাম থাকতে পারে, ডেজিগনেশন থাকতে পারে, ঠিক আছে, তার নিকনেম থাকতে পারে, এগুলো, ঠিক আছে, ওকে, নিকনেম থাকতে পারে, এই যে জিনিসটা, তারপরে আমার ভাব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, যা খুশি থাকবে, এই যে পার্টটা নাউনের পরে তার যে পরিচয়টা দিল, দিস ইজ কল্ড অ্যাপোজিশন। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো, যেমন একটা একটা যদি বলি কি, যে আহ, রতন রতন বাবু এ গ্রুপ ডি স্টাফ ইজ ভেরি নাইস পারসন। তাহলে এখানে
রতনবাবু বললাম, রতনবাবু হয় একজন ভালো লোক, মেন বাক্য এইটুকু। তাহলে আমার যে এই যে পার্টটা, এটা কি, এই যে গ্রুপ ডি স্টাফ, আমাদের অফিসের গ্রুপ ডি স্টাফ, এটা এনার একটা পরিচয় দেয়া হলো, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। বোঝা গেছে এবারে? এবারে বলছি, তো কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো ইউজ ভার্ব according to the real subject, not according to the noun in apposition। যে ভাবটা তুমি দেবে, যে ভাবটা তুমি দেবে, সেটাকে রিয়েল সাবজেক্টের অনুসারে তোমাকে দিতে হবে, নাউন ইন অ্যাপোজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু ভাবটাকে তুমি দেবে না। ক্লিয়ার? সেন্টেন্স করো। মোহন কুমার বা মোহন দাস, কমা দিলাম, বা এরকম করো, আই কমা মোহন দাস is very responsible person। তাহলে কি কি ভুল আছে বলো তো? এম হবে স্যার, এম। এম হবে। কেন হবে? কেননা স্যার আমার এখানে রিয়েল সাবজেক্ট কে, এটাই তো রিয়েল সাবজেক্ট, আইটা তো আমার এখানে রিয়েল সাবজেক্ট। আর এই মোহন দাসটা কে? মোহন দাসটা এর পরিচয় দিচ্ছে, নাম বলছে, এটা তো নাউন ইন অ্যাপোজিশন। ওকে, তাহলে আমার এই রিয়েল সাবজেক্ট অনুসারে তো ভাবটা হবে, তাহলে এটা কি হবে? অ্যাম হবে। ওকে, এটা আমার হবে না, অ্যাম হবে। ক্লিয়ার? চলো, নেক্সট কনসেপ্ট কি আছে? এটা তোমাদের প্রোনাউন চ্যাপ্টারে করানো আছে। হ্যাঁ, এটা ভালো কনসেপ্ট, লেখো। ইদার অর, এটাই আজকের, কতক্ষণ ক্লাসটা হলো, এটাই লাস্ট কনসেপ্ট নিয়ে নেবো, বেশিক্ষণ আর নেব না আজকের, একটু আমার কাজও একটা আছে। ইদার অর নিদার নর, ভালো করে বুঝবে, মুখস্থ করাবো না আমি, ডিটেলটা এর মধ্যে, এর ডিটেল ব্যাকগ্রাউন্ডটাও বলে দেবো। আর হলো নট অনলি, সরি, নট অনলিটা একসাথে হবে। নট অনলি বাট অলসো, ঠিক আছে? এবারে শোনো স্যার, এই যে মাঝখানে ডট ডট লাইন কেন দিলেন? কেননা এখানে না, এখানে অন্যান্য ওয়ার্ড থাকবে, অন্যান্য ওয়ার্ড থাকবে এখানে, এখানেও তাই থাকবে, এখানেও তাই, এরা এরা একসাথে থাকবে না, দূরে দূরে থাকবে, ঠিক আছে? তো এরা যখন থাকবে, এই এদের নিয়ে কনসেপ্টটা কি বলছে, এই ওয়ার্ডগুলি যখন ব্যবহার হয়
তখন সেন্টেন্সের ভাবটি তার কাছের নাউন অনুসারে নির্ধারিত হয়। বোঝা গেছে না যায়নি? ভাবটি কিভাবে নির্ধারিত হবে? ভাবটি নির্ধারিত হবে আমার তার কাছের নাউন অনুসারে। ভাবটি কিভাবে নির্ধারিত হবে? সেন্টেন্সের ভাবটি নির্ধারিত হবে তার কাছের নাউন অনুসারে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, তো সেন্টেন্সটা এবার দেখো। নট অনলি, আচ্ছা কেন এটা হবে বলছি। নট অনলি অভিক বাট অলসো আমির, বা বাট অলসো আমির দেবো না, তাহলে সেম কাইন্ড অফ নাউন হয়ে যাচ্ছে। আরে ইয়ার, বাট অলসো হিজ ফ্রেন্ডস নোস মি ভেরি ওয়েল। ঠিক আছে, এবারে শোনো, আমাকে বলে দাও স্যার, দেখতে পাচ্ছি এখানে নট অনলি এখানে আছে আর বাট অলসো এখানে আছে, তাহলে নট অনলি বাট অলসোর কনসেপ্ট এখানে ইউজ হচ্ছে। যার মধ্যে কি বলছে, যার মধ্যে বলছে এই একটা নাউন, হিজ ফ্রেন্ডস এখানে একটা নাউন, হিজটা আমার এখানে নাউন না, হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডস কথাটা নাউন, আর এখানে নোস এটা হলো আমার ভার্ব। তাহলে বলো ভার্বের কাছের নাউন কোনটা, এটা নাকি এটা? friend, ফ্রেন্ডস। ফ্রেন্ডস। তাহলে এটা আমার নিয়ারেস্ট, এটা আমার নিয়ারেস্ট, আর নিয়ারেস্ট হওয়ার কারণে আমি কি করব, যেটা নিয়ারেস্ট সেটার অ্যাকর্ডিং আমি এটাকে চেঞ্জ করব, বা no সেটার হবে, অ্যাকর্ডিং আমি এটাকে বসাবো। তাহলে যেহেতু এই নাউনটা প্লুরাল, তাহলে এই ভাব নাউনটা plural হয়ে যাবে। সিঙ্গুলার, দূরের শুধু নাউনটা নো। সিঙ্গুলার, এটা ফার, আর এটা নেয়ার। ওকে, তাহলে নেয়ারের অনুসারে আমি চেঞ্জ করব, তাহলে এটা কি করব, এটা আমি নো করব। no নো। হবে, ক্লিয়ার না? ক্লিয়ার না? কেননা এটা আমার প্লুরাল ছিল, আমি এটাকে প্লুরাল বানাবো। ঠিক আছে, এবারে শোন কেন হলো এরকম, কোনোদিন ভুলবে না। এখানে এর বাংলা মিনিংটা হলো কেবল অভিক নয়, কেবল অভিক নয়, তার বন্ধুরাও তাকে চেনে। এবার ভালো করে শোনো, নট অন এই আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এরা থাকা মানে নাইদারের সাথেও নাউনটা যতটা কাজ করে, নরের সাথেও নাউনটা ততটাই কাজ করে। অভিকও যতটা চেনে, হিজ ফ্রেন্ডসও ততটা চেনে। তাহলে দুজনই এখানে কি, দুটো নাউনই এখানে ইকুয়াল, ইকুয়াল অবদান রাখছে। আর ইকুয়াল বলেই যে ভার্বের কাছাকাছি আছে সে ভার্বের উপরে ডমিনেট করবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট চলো, ইদার অরটা কি দেখো। ইদার রাম বা ইদার হিজ ফ্রেন্ডস or Ram have done this mistake, কি হবে? এটা হ্যাজ হবে, হ্যাজ। এই যে রাম। ইদার আছে আর এই যে অর আছে, তাহলে আমার এখানে স্যার এই একটা নাউন,
আর রাম এই একটা নাউন, এ প্লুরাল, এ সিঙ্গুলার। এখানে এখানে বলছে স্যার হয় তার বন্ধুরা এটা করেছে, নয় রাম এটা করেছে। তার মানে কি, যতটা সন্দেহ এদের করা হচ্ছে ততটা সন্দেহ এদের করা হচ্ছে, এটা মিনিং। কিন্তু তুমি কি বুঝবে স্যার, ইদার অর থাকলে ভাবটা কিভাবে ডিসাইড হবে, যে ওর কাছে থাকবে। তাহলে রাম এখানে সিঙ্গুলার, তাহলে আমি হ্যাভটাকে চেঞ্জ করে হ্যাজ দেব। ক্লিয়ার? এবার এখান থেকে একটা কত সুন্দর প্রশ্ন এসছে দেখো পরীক্ষায় এই কনসেপ্টে। অনেক বইয়ে না, অনেক বইয়ে, অনেক এভারেজ কোয়ালিটির বইয়ে এটা কি থাকে জানো, দ্বিতীয় সাবজেক্টটা অনুসারে ভার্ব হবে। সবসময় দেখো তাই হচ্ছে না, রাম দ্বিতীয় সাবজেক্ট, এখানে দেখো হিজ ফ্রেন্ড দ্বিতীয় সাবজেক্ট। কিন্তু আসল কনসেপ্ট এটা নয়। আসল কনসেপ্ট হলো, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বললাম, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এরা থাকা মানে দুটো সাবজেক্টই সমান গুরুত্বপূর্ণ। তাই কাছের, তাই যার কাছে ভাব থাকবে সে ভার্বের উপরে ডমিনেট করবে। ঠিক আছে, কনসেপ্টটা এসছে দেখো। ইজ, বা ভুলে গেলাম, আমার এটা লেখাও নেই মনে, মানে এইভাবে এরকম কোন একটা সেন্টেন্স ছিল, হ্যাভ not on have not only I but also সরি আই না, এটা ইউ করো, হি করে দাও, but also his friends come here কাম হেয়ার, ব্যাস এরকম এটা কিছু একটা ছিল, এরকম টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। ঠিক আছে, এরকম একটা সেন্টেন্স ছিল, আমি সেন্টেন্সটা পুরো পুরো মনে নেই, বাট প্যাটার্নটা এরকম ছিল। বলো তো এখানে কি হবে। এবার বলবে স্যার নট অনলি এই আছে, নট অনলি এই আছে, বাট অলসো এই আছে। ব্যাস এতক্ষণ তো দেখছিলাম বাট অলসোর কাছে যে থাকে সেই ভাবটা প্রভাব ফেলছিল। তাহলে এখানে হি এখানে আমার সাবজেক্ট, আর বাট অলসো হিজ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডসটা এখানে আমার সাবজেক্ট। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। কিন্তু এখানে দেখো ভাবটা কার কাছে আছে, ভাবটা হি এর কাছে আছে, হি এর কাছে। ভাবটা এখানে হি এর কাছে আছে, তাহলে যার কাছে আছে সে এর উপর ডমিনেট করবে, তাহলে এখানে কি হবে, হ্যাজ। হ্যাজ হবে। ক্লিয়ার? বোঝা গেছে কনসেপ্টটা পুরো? বুঝতে পারলাম হ্যাঁ স্যার। বুঝতে পারোনি ডলি? না। এখানে তুমি দেখো, এখানে নট হিয়ার সাবজেক্ট, ফ্রেন্ডস ও সাবজেক্ট, তাই না? বাট অলসোর কাছে যে আছে আর নট অনলির কাছে যে আছে। আর এখানে ভাবটা কোথায়, ভাবটা আগে বসিয়ে দিয়েছি, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভাবটা আগে বসাবো হেল্পিং ভাব, হ্যাভটা আগে, এই আমার ভার্বের জায়গা ছিল। এবার বলো এই যে ভাবটা, এটা এর কাছে নাকি এটা আমার এর কাছে, কোন সাবজেক্টটার কাছে? তাহলে হি এর অনুসারে ওটাকে চেঞ্জ করে দাও, হ্যাজ করে দাও। এবার কি বোঝা গেছে? নট অনলি বাট অলসো, ইদার অর আর নিদার নর, এটা থাকলেই ভার্বটা যার কাছে তার অনুসারে ভাবটা চেঞ্জ হবে, যে সাবজেক্টের কাছে। ক্লিয়ার? চলো আজকের এই কনসেপ্ট গুলোই থাক, নেক্সট দিনে আমরা বাকি আরো কিছু কনসেপ্ট আছে সেগুলো শিখে নেব।